আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2019 সাল থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। চলেন প্রশ্নে চলে যাই। ক নম্বর প্রশ্ন হচ্ছে স্থায়ী ক্ষারতা কাকে বলে? স্থায়ী ক্ষারতা হচ্ছে পানিতে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং আয়রন আয়নের ক্লোরাইড আয়ন এবং সালফেট আয়ন যদি অধিক পরিমাণে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে যে ক্ষারতার সৃষ্টি হবে সেটাকে বলবো স্থায়ী ক্ষারতা। তাহলে আমরা যা যা বলেছি লিখব। ক্যালসিয়াম আয়ন মানে ক্যালসিয়াম 2+ আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং আয়রন 2+ আয়ন এর ক্লোরাইড আয়ন এবং সালফেট আয়ন যদি অধিক দ্রবীভূত থাকে তাহলে স্থায়ী ক্ষারতার সৃষ্টি হয়। এটা হচ্ছে ক নম্বর, যে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং ফেরাস আয়নের ক্লোরাইড এবং সালফেট আয়ন যদি অধিক পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে যে ক্ষারতাটা পাবো সেটাকে বলবো কি স্থায়ী ক্ষারতা। এবার খ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন ক্ষারক কেন ব্যাখ্যা করো। আগে আমরা অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিনের সংকেতটা লিখব। সংকেতটা হচ্ছে CH3CH2NH। এটা কি অ্যালিফ্যাটিক। আচ্ছা, তাহলে দেখো অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিনের এখানে সংকেত লিখছি, সংকেতটা হচ্ছে CH3CH2NH3। সো এখানে আমাদের বলছে যে এটা ক্ষারক কেন, তাহলে আগে জানতে হবে ক্ষারকটা কি। তো ক্ষারক হচ্ছে একটি পদার্থ যা অন্য পদার্থকে ইলেকট্রন কি করতে পারবে, দান করতে পারবে। তাহলে এরা ইলেকট্রন দান করে। তাহলে এখানে দেখো, এখানে এই যে আমরা অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিনে কি আছে, নাইট্রোজেন পরমাণু। নাইট্রোজেন পরমাণুতে দুইটা কি আছে, মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় নাইট্রোজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন অন্য আরেকটা পদার্থকে দান করতে পারে এই অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন। যেহেতু ক্ষারক হচ্ছে একটি পদার্থ যা অন্য আরেকটা পদার্থকে কি করতে পারে, ইলেকট্রন দান করে, তাহলে আমরা বলতে পারি এখানেও সেম ঘটনাটাই হচ্ছে যে মুক্তজোড় নাইট্রোজেন পরমাণুর দুইটা মুক্তজোড় ইলেকট্রন অন্য একটা পদার্থকে দান করতে পারবে বা পারে। সো এর জন্য আমরা বলতে পারি যে অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন কি একটা ক্ষারক পদার্থ। তাহলে আবার একটু বলি, এটা কি ছিল, অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন। প্রশ্ন ছিল এই অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন ক্ষারক কেন ব্যাখ্যা করো। তাহলে আমরা ক্ষারকের সংজ্ঞায় দেখলাম, ক্ষারক হচ্ছে এমন একটি পদার্থ যা অন্য আরেকটি পদার্থকে ইলেকট্রন দান করতে পারে। আর অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিনের নাইট্রোজেন যে পরমাণু আছে এখানে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং এই দুইটা মুক্তজোড় ইলেকট্রন সহজেই সে দান করতে পারে আরেকটি পদার্থকে। এই জন্য আমরা বলতে পারি যে অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন একটি ক্ষারক পদার্থ। এবার আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। গ নম্বর প্রশ্ন হচ্ছে বিকার 1 এর দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তাহলে এখানে বিকার 1 এ কি দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট কতটুকু আছে, পরিমাণ দেওয়া আছে কতটুকু, 5.3 গ্রাম, আর আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার। তাহলে এখান থেকে বলছে ppm এককে ঘনমাত্রাটা বের কর। তাহলে আগে আমাদের ঘনমাত্রাটা বের করে তারপর কোন ইউনিটে নিয়ে যাব, ppm এ। তাহলে আগে ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আমরা আগে লিখি। আয়তন v, আয়তনকে প্রকাশ করে v দিয়ে কতটুকু দেওয়া আছে, 250 মিলিলিটার। তারপর দেওয়া আছে কি পরিমাণকে প্রকাশ করি কি দিয়ে, w দিয়ে, কতটুকু আছে, 5.3 গ্রাম। তারপর এখানে আমাদের বের করতে হবে কি ঘনমাত্রা, প্রকাশ করি s দিয়ে। তাহলে s = কোশ্চেন মার্ক। তারপর এর জন্য আমার ঘনমাত্রাটা বের করার জন্য লাগবে কি আণবিক ভর। তাহলে আণবিক ভর কিসের জন্য বের করতেছি, সোডিয়াম কার্বনেটের জন্য, Na2CO3। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 × 2 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 × 3। ক্যালকুলেশন করলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আসে 106 গ্রাম। এবারে আমরা সূত্রটা লিখব। আমরা জানি S = যেহেতু আমাদের ঘনমাত্রা বের করতে হবে, তাহলে ঘনমাত্রার সূত্র হচ্ছে 1000 W মানে পদার্থের পরিমাণ বাই m × v। এখানে কোনটা কি আগেই বলছি, ডাব্লিউটা হচ্ছে পদার্থের পরিমাণ, ওইখানে দেওয়া ছিল কতটুকু, 5.3, m এর মান কত পাইছি 106, আর v এর মানও দেওয়া ছিল কত, 250 মিলিলিটার। এবার সবগুলো মানই এখানে বসিয়ে দিব। 1000 × 5.3 বাই 106 × 250। এবার ক্যালকুলেটর যদি এতটুকু সলভ করা যায় তাহলে ঘনমাত্রা আসবে 0.2 মোলার। তাহলে এটা পাইলাম আমরা কি ঘনমাত্রা।
এবার আমাদের বের করতে হবে কি ঘনমাত্রাটা কোন ইউনিটে, ppm এ। ppm এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। তাহলে ppm এর সূত্রটা লিখব s ইন্টু m ইন্টু 1000। এবার s মানে কি ঘনমাত্রা, যেটা আমরা ঘনমাত্রা মোলে পেয়েছি বা মোলারে পেয়েছি 0.2। m তো আগে বের করে ফেলছি কত, 106 গ্রাম আর 1000। আগের মতোই সব মান বসাবো। s এর মান হচ্ছে 0.2 ইন্টু 106 ইন্টু 1000। এবার সবগুলো গুণ করলে মান আসবে 21200 ppm। তাহলে এটাই হচ্ছে ppm ইউনিটে কি ঘনমাত্রাটা। কিসের ক্ষেত্রে, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে ঘনমাত্রাটা আমি আবার রিভিউ করি যে বিকার 1-এর দ্রবণের ঘনমাত্রা ppm বা পার্টস পার মিলিয়ন এককে নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি ঘনমাত্রাটা আগে বের হবে, এখান থেকে কি মোলার ইউনিটে এখান থেকে নিয়ে যাব সে ppm এ। তাহলে কি কি দেওয়া আছে আমরা লিখছি, সূত্রটা হচ্ছে 1000, w মানে হচ্ছে পদার্থের পরিমাণ, m মানে হচ্ছে আণবিক ভর, আর v মানে হচ্ছে কি আয়তন। সবগুলোর মানই দেওয়া ছিল এবং আণবিক ভরটা আমরা বের করে নিছি। এবার বের করব কি ঘনমাত্রাটা। ঘনমাত্রায় সব মান বসিয়ে দিচ্ছি, মান আসছে 0.2 মোলার। তো এখান থেকে আবার ppm ইউনিটে বের করার জন্য সূত্র লিখছি s ইন্টু m ইন্টু 1000। এবার সবগুলোর মান বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর ppm এককে ঘনমাত্রাটা আসছে হচ্ছে 21200 ppm। তো এটাই হচ্ছে উদ্দীপকের বিকারক 1 অর্থাৎ সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রাটা কোন ইউনিটে, ppm ইউনিটে। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে বিকার 2 দ্রবণের মধ্যে যদি বিকার 1 দ্রবণকে মিশালে বা মিশ্রিত করা হয় তাহলে দ্রবণের প্রকৃতির পিএইচ স্কেলের মাধ্যমে ব্যাখ্যা করো। আগে বের করতে হবে কি দ্রবণের প্রকৃতি, তারপর পিএইচ বের করে দেখতে হবে। তাহলে বিকার 1-এর মধ্যে ছিল একটা ক্ষারীয় একটা লবণ কি সোডিয়াম কার্বনেট, আর বিকার 2-এর মধ্যে ছিল একটা অ্যাসিড যেটা প্রকাশ করছে হচ্ছে এক্স দিয়ে। তো আমাদের ফার্স্টে এই এক্সটাকে চিহ্নিত করতে হবে যদি আমি মেশাতে চাই। তো ফার্স্টে আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে যে এক্স এবং অ্যামোনিয়াটা হচ্ছে একটা কি ক্ষার, এবং এই এক্সের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সাদা ধোঁয়া তৈরি করে। তো আমরা জানি সাদা ধোঁয়া তৈরি হয় কি উৎপন্ন হলে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি আমাদের বানাতে হয় তাহলে এক্সট্রা কি হবে, HCl। তাহলে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড করতে গেলে দেখলাম যে এখানে বিক্রিয়া করলো কে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া, এই দুইটা বিক্রিয়া করে তৈরি করে কি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। সো এখান থেকে আমরা এক্সট্রাকে শনাক্ত করে নিছি, এক্সট্রা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার যেহেতু বলছে যে মিশালে বা মিশ্রিত করলে, তাহলে দুইটাকে আমরা কি মিশ্রিত করলাম, যেহেতু এটা হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড এবং এটা হচ্ছে কি ক্ষারের একটা লবণ, তাহলে দুইটা বিক্রিয়া করে কি পাবো, লবণ এবং পানি, আর একটা অ্যাসিড পাই সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এখান থেকে আমাদের যদি আমরা বের করতে চাই দ্রবণের প্রকৃতি, তাহলে 1 মোলার সাপেক্ষে আয়তন হিসাব করতে হবে। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা কি করব, 1 মোলার সাপেক্ষে আয়তনটা হিসাব করে নিব। তো এখানে দেখো কি 1 মোলার সাপেক্ষে আমরা সোডিয়াম কার্বনেটের সাথে কি হিসাব করে নিব, 1 মোলার সাপেক্ষে আয়তন। তো হিসাব করছি গ নম্বরে আমরা বের করছিলাম কি ঘনমাত্রাটা কত ছিল, 0.2 মোলার। এখানে আমরা সোডিয়াম কার্বনেটের যদি 1 মোলার সাপেক্ষে আয়তন হিসাব করতে চাই তাহলে আয়তন এবং ঘনমাত্রা দুইটা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে দুইটা গুণ করে আমরা কি পাইলাম, আয়তন কিসের সাপেক্ষে, 1 মোলারের ঘনমাত্রার সাপেক্ষে। এবার একইভাবে বের করে নিব কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রাটা অলরেডি দেওয়াই ছিল, তাই বের করতে হয় নাই। তাহলে এটা 10 ml ছিল এবং 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও আগের মতো 1 মোলার সাপেক্ষে আয়তন হিসাব করলে এই দুইটা গুণ করলে পাই হচ্ছে 1 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এবার এই যে বিক্রিয়াটা হয়েছে, বিক্রিয়া করছে কি 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি 1 মোল সোডিয়াম কার্বনেট। এবার আমরা যেহেতু 1 মিলিলিটার এখানে আছে কতটুকু, 1 মিলিলিটার 1 মোলার, তাহলে এখান থেকে আমরা বের করে নিছি হচ্ছে কি 1 মিলিলিটার 1 মোলার সাপেক্ষে কতটুকু, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিয়োজিত করতে কতটুকু সোডিয়াম কার্বনেটটা লাগছে, এটা আমরা বের করে নিছি। এখানে দেখো 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের কে বিয়োজিত করতে লাগছে 1 মোল কি সোডিয়াম কার্বনেট, এখানে 2 ছিল আর এখানে কি 1। তাহলে এখানে যদি 1 মোলের সাপেক্ষে হিসাব করি তাহলে এখানে হবে কি 1/2। এবার 1 মিলিলিটার 1 মোলার সাপেক্ষে হয় 1 × 1
বাই 2, তাহলে এখানে আমরা কতটুকু পাই 0.5। তার মানে হচ্ছে 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিয়োজিত করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে 0.5 অর্থাৎ হাফ মিলিলিটার 1 মোলারের সাপেক্ষে। এবার তাহলে দেখতেছি এখানে 1 মিলিলিটার পুরোটাই কি করছে বিক্রিয়া করছে, কিন্তু এইখানে কতটুকু বিক্রিয়া করছে 50 মিলিলিটার মধ্যে মাত্র 0.5 মিলিলিটার। তাহলে এখান থেকে যতটুকু ছিল আগে যতটুকু ছিল সেখান থেকে যতটুকু বিক্রিয়া করছে সেটা যদি আমি মাইনাস দেই তাহলে অবশিষ্ট সোডিয়াম কার্বনেটটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে অবশিষ্টটা আমরা বের করে নিয়েছি 50 থেকে 0.5টা মাইনাস করে, তাহলে কত থাকে 49.5 মিলিলিটার 1 মোলারের সাপেক্ষে। এবার তাহলে মিশ্রিত দ্রবণে আমাদের কি করতে হবে, POH বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ঘনমাত্রা। তাহলে এক্ষেত্রে দেখলাম এটা কি একটা ক্ষারীয় লবণ, তা আমরা বলতে পারি হচ্ছে যদি আমি দুইটাকে একত্রে মিশাই তাহলে দ্রবণের প্রকৃতিটা হবে কি ক্ষারীয়। যেহেতু এখানে ক্ষারটা বেঁচে গেছে তাই প্রকৃতিটা হবে কি ক্ষারীয়। এবার আমাদের পিএইচ বের করতে হবে। পিএইচ আমরা যদি ক্ষার থাকে, আমরা জানি অ্যাসিড থাকলে সরাসরি আমরা পিএইচটা পাই, যেহেতু এখানে অ্যাসিড নেই আমরা পাইছি কি ক্ষার, তাহলে আমাদের এখানে ফার্স্টেই আমরা পিএইচ বের করতে পারবো না, আগে বের করে নিতে হবে কি পিওএইচ। তাহলে পিওএইচটা বের করার জন্য আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা বিক্রিয়া দেখাইছি। তাহলে আমরা এখান থেকে পাবো কি পিওএইচ। এটা যেহেতু একটা লবণ, এর সাথে যদি আমি পানি বিক্রিয়া করাই তাহলে আগের মতোই কি পাবো, একটা অ্যাসিড আর হচ্ছে কি ক্ষার। তাহলে এখানে ক্ষারটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে অ্যাসিডটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে ক্ষারটা আছে কয় মোল, 2 মোল। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে বের করে নিব কি সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটাই হবে কি পিওএইচ এর মান। তাহলে এখানে আমাদের সূত্রটা হচ্ছে কি V1S1 বাই কি V2, যেহেতু আমরা বের করব কি S2। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কতটুকু অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট অংশটা আমরা লিখব হচ্ছে V1, অর্থাৎ এটা কি আয়তন, আবার S1 কি যতটুকু অবশিষ্ট থাকবে ওইটার কি ঘনমাত্রা, আর নিচে কি দুইটা দ্রবণ, এখানে দুইটা বিকার ছিল, দুইটা বিকারের মধ্যে কিন্তু কি ছিল আয়তন দেওয়া ছিল। যেহেতু আমি দুইটাকে একত্রে মিশ্রিত করব তাহলে আয়তনটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এর জন্য আমরা এখানে লিখছি কি 260, 250 প্লাস 10 যদি যোগ করা যায় তাহলে পাবো কত 260 মিলিলিটার। এবার আমরা ক্যালকুলেশন করে মান আসলো কত 0.1903 মোলার। সো এখান থেকে এটা কি পেলাম OH এর মান, কিন্তু এখানে খেয়াল করো এখানে OH আছে কয় মোল, 2 মোল। বা তুমি এখান থেকে যদি এই বিক্রিয়াটা দেখাতে না চাও, নর্মাল তুমি বুঝতে চাও 2 দিয়ে গুণ করতে হবে কিনা, তুমি এটা দেখে বুঝতে পারবা। এখানে দেখো সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে কি 2 মোল, তার মানে এখানে OH যদি আমি বের করতে চাই তাহলে 2 গুণ দিতে হবে। তাহলে এখানে আমরা 2 গুণ করে আমরা এখানে বের করলাম কি OH এর মান কত আসলো 0.3806 মোলার। এবার এখান থেকে আমরা কি বের করতে পারবো, যেহেতু POH পাইছি তাহলে POH এর মান বা সূত্রটা হচ্ছে মাইনাস লগ OH এর ঘনমাত্রা, OH মাইনাসের ঘনমাত্রা। তাহলে এবার মাইনাস লগে এই মানটা বসাই দিলে POH পাই কত 0.4195। এবার আমাদের একটা এরকম সূত্র ছিল কি PH প্লাস POH ইজিক্যাল টু কি 40। এবার এখান থেকে যদি আমি PHটা বের করতে চাই কি করতে হবে, এটা ওই পাশে মাইনাস হয়ে যায়, তাহলে এখানে কি হবে PH ইজিক্যাল টু 14 মাইনাস POH। দেখো তো এই কাজটাই আমরা এখানে করছি। PH ইজিক্যাল টু কি করছি, সরাসরি এই সূত্রটা লিখছি 14 মাইনাস POH। তাহলে POH কত ছিল 14 মাইনাস OH এর মানটা আমরা পাইছিলাম 0.4195, সেখান থেকে মান আসলো 13.58। তাহলে আমরা দেখলাম যে দ্রবণের প্রকৃতিটা কি, প্রকৃতিটা হচ্ছে ক্ষারীয়, প্লাস এখানে দেখো পিএইচটাও আসছে কি ক্ষারীয়, কতটুকু 13.58, এটা হচ্ছে ক্ষারীয় পিএইচ। আমরা কিভাবে বুঝবো, 7 থেকে যদি কম হয় সেটা হচ্ছে অ্যাসিডীয় পিএইচটা, যদি 7 থেকে বেশি হয় ক্ষারীয়, আর 7 হলে কি নিরপেক্ষ। তাহলে এখানে যেহেতু হয়েছে কি 7 থেকে বেশি কত 13.58, তার মানে এটার পিএইচটা কি ক্ষারীয়। তাহলে নিচে লিখে দিতে হবে বিকার 2 এর দ্রবণের মধ্যে যদি বিকার 1 এর দ্রবণ মিশাই তাহলে দ্রবণের প্রকৃতিটা হবে এবং ক্ষারীয় এবং পিএইচটা হবে 13.58। তাহলে এটাই হবে কি
উত্তর। এখানে বলছি স্কেলের মাধ্যমে ব্যাখ্যা করো, তাই আমরা পিএইচটা বের করে দেখাই দিছি। ঠিক আছে, এটা হচ্ছে ঘ নাম্বার উত্তর। আমরা আরেকটু রিভিউ করি। বলা আছে হচ্ছে বিকার 2 এর দ্রবণের মধ্যে যদি বিকার 1 এর দ্রবণ মিশাই তাহলে দ্রবণের প্রকৃতিটা পিএইচ স্কেলের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে আমরা আগে শনাক্ত করব যে এটা হচ্ছে বিকার 1 এ কি আছে, সোডিয়াম কি কার্বনেট, বিকার 2 এর মধ্যে আছে এক্স। এক্সট্রা শনাক্ত করার জন্য একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, কি অ্যামোনিয়া আর এক্স মিলে কি তৈরি করে, সাদা ধোঁয়া। সাদা ধোঁয়াটা যেটা সৃষ্টি হয় ওইটা কি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। তার মানে এখানে এক্স যেটা ছিল, এক্সট্রা কি ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। তাহলে HCl এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে। এবার এখান থেকে আমরা এক্সট্রাকে শনাক্ত করে নিলাম, এক্সট্রাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার যেহেতু দুইটাকে আমাদের মিশ্রিত করতে বলছে তাই আমরা দুইটার বিক্রিয়া দেখাইছি। তাহলে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ, পানি আর একটা অ্যাসিড বা গ্যাস বলতে পারি, এটাকে কার্বন ডাইঅক্সাইড। এবার এখান থেকে আমাদের প্রকৃতি বের করতে গেলে আগেই বলছি কি করতে হবে, 1 মোলার সাপেক্ষে আয়তনটা হিসাব করতে হবে। সো এখানে দুই ক্ষেত্রে আমরা 1 মোলার সাপেক্ষে আয়তনটা হিসাব করে নিছি। এখানে দেখো কি আমরা গ নাম্বার থেকে এইটার সোডিয়াম কার্বনেটের কি বের করে নিয়েছিলাম, এখানে ঘনমাত্রা বের করছিলাম, কত আসছিল 0.2। তোমরা উপর লিখে নিবে হচ্ছে গ থেকে পাই। তো এখান থেকে দুইটা গুণ করে পাইলাম হচ্ছে 1 মোলার সাপেক্ষে 50 মিলিলিটার। একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও করছে, এখানে সরাসরি কি দেওয়া ছিল, ঘনমাত্রা। তো এখান থেকে বের করে নিয়েছি কত আসলো, 1 মিলিলিটার 1 মোলারের সাপেক্ষে। তারপর বিক্রিয়াটা যদি তুমি দেখো যে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে আমি 1 মোলের সাথে জন্য যদি আমি হিসাব করি, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি হয় তাহলে এখানে কি হবে 1/2। আর 1 মিলিলিটার 1 মোলার সাপেক্ষে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে হাফ, অর্থাৎ 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিয়োজিত করতে সোডিয়াম কার্বনেট কতটুকু লাগে, হাফ মোল। সো এখানে আমরা অবশিষ্ট থেকে যায় সোডিয়াম কার্বনেট। তো এখান থেকে আমরা যতটুকু ছিল সেখান থেকে মাইনাস দিলাম, অবশিষ্ট কতটুকু আছে, 49.5 মিলিলিটারই অবশিষ্ট আছে। এবার আমাদের তাহলে পিএইচ বের করতে গেলে যেটা লাগবে, সোডিয়াম কার্বনেট এটা একটা ক্ষারীয় লবণ, তার মানে দ্রবণের প্রকৃতিটা অবশ্যই কি হবে, ক্ষারীয়। বললাম এটা অ্যান্সার পাইলাম এতটুকুতে, পিএইচ এর দ্রবণের প্রকৃতি। এবার আমাদের বের করতে হবে পিএইচ। পিএইচ বের করতে গেলে সোডিয়াম কার্বনেটের কি লাগবে, ঘনমাত্রা মিশ্রিত দ্রবণে। সো যতটুকু অবশিষ্ট ছিল অর্থাৎ বাকি ছিল এটা হচ্ছে V1, এই 1 মোলারটা হচ্ছে S1, V2টা হচ্ছে দুটাকে একত্রে মিশালে আয়তনটা কি হয়ে যায়, ডাবল হয়ে যায়। সো ডাবল হয়ে গেলে দুইটাকে আমরা কি করলাম, যোগ করে দিছি, 250 + 10 যোগ করে হয় 260 মিলিলিটার। সো এখান থেকে আমরা ঘনমাত্রাতে S2টা পাইছি কত, মিশ্রণের পরে সেটা 0.1903 মোলার। সো এখান থেকে আমাদের যেহেতু এটা ক্ষার থেকে সরাসরি পিএইচ বের হয় না, যেটা বের হয় সেটা হচ্ছে পিওএইচ। সো এখান থেকে আমরা আগে বের করব পিওএইচ, তারপর এই সূত্র থেকে আমরা পিএইচটা বের করে নিব পিওএইচ এর মানটা বসিয়ে। তো এখান থেকে আমরা একটা বিক্রিয়া দেখাইছি, যেহেতু এটা একটা লবণ, এটার সাথে যদি আমি পানির বিক্রিয়া করাই সো কী পাবো, এখান থেকে ক্ষার পাবো আর অ্যাসিড পাবো। সো এখানে ক্ষার কতটুকু লাগছে, 2 মোল, এবং এখানে ওএইচটা এটা যদি আমি আয়নে ভাঙি কি পাবো, সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাস, কত মাইনাস 2, তাহলে এইটা ইন্টু 2। এবার আমরা পিএইচ মানে ইজিক্যাল টু জানি মাইনাস লগ ওএইচ মাইনাস। সো এখানে ওএইচ মাইনাসের মানটা বসাইছি, পিএইচ এর মানটা আসছে 0.4195। সো এবার দ্রবণের পিএইচটা এই সূত্র থেকে বের করে নিছি। তাহলে এটাই আমরা পেলাম কি উত্তরটা, যে দুইটাকে যদি আমি একত্রে মেশাই দ্রবণের প্রকৃতিটা হবে ক্ষারীয় এবং পিএইচটাও হবে কত, 13.58। এটাই হচ্ছে ঘ নাম্বারের উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।